নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে চ্যানেলে আজ শোনানো হবে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বিপদ। চ্যানেলটা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালো ভালো গল্প শোনানোর জন্য উৎসাহ দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বিপদ। বাড়িতে বসিয়া লিখিতেছিলাম। সকালবেলাটায় কে আসিয়া ডাকিল। জ্যাঠামশাই। বেশ এক মনেই লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, এই আমি হাজু। হাজু? কে হাজু? বাহিরে আসিলাম। একটা 16-17 বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে, একটি ছোট ছেলে কোলে নিয়ে দাঁড়াইয়া আছে। ঠিক চিনিলাম না। গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলিল, আমার বাবার নাম রামচরণ বোষ্টম। এইবার চিনিলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর 5-6 হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে। সে সংবাদও রাখি, কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না। আর তাহার যে এত বড় কন্যা আছে তা এইমাত্রই জানিলাম। ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি তো। তা শ্বশুর বাড়ি কোথায়? কালোপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, বেঁচে থাকো মা। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এইছি জ্যাঠামশাই, আপনি নোক রাখবেন? লোক? হ্যাঁ, না না, লোক তো আছে, ওই আমাদের গয়লা বউ। আর লোকের দরকার নেই তো। কেন, কে থাকবে? আমি থাকতাম, আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন? আর তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামাতে আমার আবার দরকার কি? লেখার দেরি হইয়া যাইতেছে। সোজাসুজি বলিলাম, হ্যাঁ, না না, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল, চাল লইয়া চলিয়া গিয়াছে। মেয়েটির কথা প্রায় ভুলিয়াই গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউমাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে। যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছিল, হাউমাউ কথাটি সুস্থভাবে সেক্ষেত্রে প্রযোজ্য, এবং তৎক্ষণাৎ ওই কথাটি আমার মনে আসিল। মেয়েটি অতি মলিন বস্ত্র পরিধানে বসিয়াছিল। তার সাথে তার ছেলেটি সঙ্গে ছিল না। পাশে পৈঠার উপরে 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি ছিল। অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ির কলসি উৎসর্গ ছিল, আর এইসব ফলমূল ভিক্ষা করিতে গিয়াই প্রাপ্ত হইয়াছিল। কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া কিছু চাল ছিল। সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শুনিলাম মেয়েটির শ্বশুর বাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ, দুবেলা ভাত জোটে না। চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া চলিয়া গিয়াছে, এবং লইয়া যাইবার নামও করে না।
এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝি বিক্রি করিয়া দুটি অপগণ্ডা ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। আর মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়াছে আজ 1 বছর হলো। মা কোথা হইতে চালাইবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গলা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করাতে সে বলিল, হাজু নাকি আপনার বাড়িতে থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দিবেন না, ও চোর। চোর? কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। মুকুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়। দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খাই খাই, কেবল খাবো। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুকুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। আচ্ছা, ওর মা ওকে দেখে না? সে নিজে পারে না পেট চালাতে, ওকে বলেছে আমি কনে পাবো, তুই নিজেরটা নিজে করে খা, তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে। সেই হইতে মেয়েটির ওপর আমার কেমন যেন দয়া হইল। যখনই বাড়িতে আসিত চাল বা ডাল 2-4টে পয়সা দিতাম। বার 2 দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়িতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাও হাও কান্না শুনিয়া বাহিরে গেলাম। দেখি হাজু কান্দিতে কান্দিতে আমার বাড়ির দিকেই আসিতেছে। ব্যাপার কি? শুনলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই। তাহার হাতে একটি ঘটি ছিল, সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল, এই অপরাধে তার এই শাস্তি হইয়াছে। রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম, আর মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল। আর জিজ্ঞাসা করিলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ দাদা, এক ঘা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ও একখানা আস্ত চোর। শুনুন আগে, আমাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কা চুরি করেছে প্রায় 1.25 টাকা। আর একদিন অমনি ভিক্ষা করতে এসেছে, দেখি বাইরে উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদা। মেরেছি এক চোর, আপনার কাছে মিথ্যে বলবো না। না না, খুবই অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এসব আবার কি? ইতরের মতো কাণ্ড! ছি 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 ছি। যাও, ওই কি নিয়ে রেখেছো ফেরত দাওগে, যাও। হাজুকেও বলিয়া দিলাম, সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষে করতে না যায়। এই সময়ে আকাল শুরু হইয়া গেল। ধান চাল বাজারে মেলে না, ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। সেই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গয়লাপাড়া রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে। আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল, এই যে জ্যাঠামশাই। যেন মস্ত একটা সংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজিতেছে। এই আপনাদের বাড়িও যাব। হ্যাঁ, বেশ বেশ, যা, আমাদের বাড়িতে আজ প্রসাদ পাবি, বুঝলি? হাজু খুব খুশি। খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁঠালতলার ছায়ার রেয়াকে সে যখন খাইতে বসিল, তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে, তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। আমি আমার স্ত্রীকে বলিয়া দিলাম, ওকে একটু মাছ টাছ বেশি করে দিও, আর ওকে একটু ভালো করে খাওয়াও।
একদিন বোষ্টম পাড়ায় হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন বলো তো? ওকে নেয় না ওর স্বামী। কারণটা কি? সে নানান কথা। ও নাকি মস্ত পেটু, চুরি করে হাড়ি থেকে খায়, দুধের স্বর বসবার জো নেই করায়, সব চুরি করে খাবে, তাই তাড়িয়ে দিয়েছে। এই শুধু দোষ, আর কিছু না? এই তো শুনেছি, আর তো কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ারের জন্য? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায়নি। একদিন তাদের পাড়ার বোষ্টম বউ বলিল, শুনেছেন কাণ্ড? কি কাণ্ড? সেই যে হাজু আমাদের পাড়ায় বনগায় গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হইলাম। এদেশের নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল। খুবই আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া। এখানেই এই ব্যাপারে শেষ হইয়া যেত, কারণ গ্রামে সবসময় থাকিও না, আর থাকিলেও সকলের খবর সবসময় কানে আসে না। 50-এর মন্বন্তর চলিয়া গেল। পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায়। আর ওই ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা এই পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে। এই জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না, তবে যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নর নারী এখানে আসিয়াছিল, তাহারা আর ফিরিয়া যায় নাই। পৌষ মাসের দিন, খুব শীত পড়িয়াছে। মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছিলাম। ফিরিবার পথে একটা গলির মধ্য দিয়া বাজারে আসিয়া উঠিব, এই ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি। এমন সময় কে যেন পেছন থেকে ডাকিল, ও জ্যাঠামশাই। বলিলাম, কে? এই যে আমি। আধো অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিবার চেষ্টা করিলাম। একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে। আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম। কাছে গিয়া বলিলাম, কে? বারে, চিনতে পারলেন না? আমি হাজু। হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু। বলিলাম, কি হাজু? সে হাসিয়া বলিল, আপনার গাঁয়ের। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরে নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন এই জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেই জন্য সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা ঘটে। বরং গ্রামের লোকই দেখিয়া বুঝুন তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল, আসুন না দয়া করে আমার ঘরে। আরে না রে, এখন যেতে পারবো না মা, সময় নেই রে, খুব দেরি হয়ে গেছে। কেন, কি করবেন? বাড়ি যাব তো। সে আবদারের সুরে বলিল, না, আসতেই হবে। পায়ে ধুলো দিতেই হবে আমার ঘরে। আসুন। আমিও কি ভাবিয়া তার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে। নিচু রোয়াক খড় ছাওয়া, আর রোয়াক পার হইয়াই মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা তার। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা।
মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে। একখানা ছোট জলচৌকির ওপর খানকতেক পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে, আর মেঝেতে একটা পুরনো মাদুর পাতা। বৈষ্ণবের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখলাম। তার ঘরের এক কোণে ডুগি তবলা এক জোড়া, একটা হুঁকো, টিকে তামাকের মালসা এবং আরও কি কি আছে। হাজু গর্বের সহিত বলিল, এই দেখুন আমার ঘর। বাহ বাহ বাহ, বেশ ঘর তো তোর। তা হ্যাঁ রে, কত ভাড়া দিতে হয়? আগে 7.5 টাকা। বেশ বেশ বেশ, খুব ভালো। হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল, পা ধুয়ে নিন। কেন? পা ধোয়ার এখন তো কোনো দরকার দেখছি না, আর আমি তো এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই। এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর গা ঘিনঘিন করিয়া উঠিল। বলিলাম, না না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল, তা হবে না, তে আমি শুনছি না, কিছুতেই শুনবো না। বসুন। তারপর সে উঠিয়া জলচৌকি হইতে একটা চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল, দেখুন কি নিয়েছি, আপনাকে চা করে খাওয়াবো এতে। চা করতে শিখেছি। ড্রেসডেন চায়না নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মনস্তুতির জন্য বলিলাম, বেশ জিনিস তো, বাহ, খুব সুন্দর। ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এই জিনিস ওই জিনিস দেখাইতে আরম্ভ করিল। একখানা আয়না, একটা টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটো, ইত্যাদি ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, সে এসব কিনিয়াছে। আর তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না। এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না। আর যে কখনো ভোগী করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হইতে পারে, কিন্তু সে জ্ঞানী কখনোই নয়। কাল ও ছিল ভিখারিনী, আজ এ পথে আসিয়া ওর অন্ন বস্ত্রের সমস্যা ঘুচিয়াছে। কাল যে পরের বাড়িতে খাদ্য চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল, আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোকে চা খাওয়াইতেছে, তাও আবার নিজের পয়সায় কেনা পেয়ালা পিদিছে। যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালা চা পান করে নাই। ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে মুখে বেশ বোঝা যাচ্ছে। তাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার এই মুহূর্তে জোগাইল না। যাই হোক, সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করিয়া আনিল, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল। সত্যি আমার গা ঘিনঘিন করিতেছিল। এমন জায়গায় বসিয়া বা এমন ঘরে বসিয়া কখনো খাই নাই। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না। হাজু খুব খুশি হইয়াছে, তাহার মুখের ভাবে ভাবে বেশ বুঝিতে পারিলাম। কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই, পাড়াগাঁয়ের চা, না গন্ধ না আস্বাদ। এ কোথাকার চা? এই বাজারের। আচ্ছা, তুই নিজে চা খাস? দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু, ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল।
রায়বাড়ির বাহিরের বৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরো হাউমাউ করিয়া চিবাইতেছে। আর সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। হাজু, তাহলে এখন উঠি, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যেতে হবে। হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে প্রবল অনিচ্ছা। গ্রামের এই কেমন আছে, সে কেমন আছে, এইসব জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন? লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়ে দিলাম। আচ্ছা, কার হাতে দিয়ে দিলি? বিনোদ গোয়ালায় এসেছিল, তার হাতে দিয়ে লুকিয়ে পাঠালাম। এ হাজু, তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এখানে নিয়ে আসব। সেখানে খেতে পড়তে পারছে না, এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানের খাবার খেয়ে তো অচ্ছেদ্য হলো। সিঙ্গারা বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার, অমন আলুর দম কখনো খাইনি। এই এত বড় বড় এক একটা আলু, আর কত রকমের মশলা। আপনি আর একটু বসবেন, আমি গিয়ে আলুর দমটা আনবো, খেয়ে দেখবেন। না, ইহার সরলতা দেখিয়াও হাসি পায়, রাগ হয় না ইহার উপর। বলিলাম, হ্যাঁ না রে, আমি এখন যাচ্ছি, বুঝলি? আর ওই টাকাটা আমি নিয়ে যাব না, তুই বরং মানি অর্ডার করে পাঠালেও পাঠাতে পারিস। অন্য লোকে দেবে কি না দেবে তার তো কোনো ঠিক নেই। আর বিনোদ যে তোর মাকে টাকাটা দিয়েছে সেটা কি তুই ঠিক জানিস? এতদিন হাজুর এই সন্দেহ মনে উঠে নাই। ও বলিল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা তো ওর হাত দিয়ে পাঠিয়ে দিই। মা পায় কি না পায় তা কি জানি। তা এই পর্যন্ত কত টাকা দিয়েছিস? তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার কি তা ভালো লাগে? আচ্ছা, কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল। বুঝলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে। বলিলাম, আচ্ছা দে, ওই 5 টাকাটা দে, চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া ওই 5টি টাকা তার হাতে দিলাম এবং জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হইয়া বলিল, কই না, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম, কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে, আর বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়েছি এই বয়সে। কি গরজ আমার। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে জ্যাঠামশাইয়ের চরিত্রে ছিলেন রাহুল দুবে, হাজুর চরিত্রে ছিলেন প্রীতি মণ্ডল, গয়লা বউয়ের চরিত্রে ছিলেন শাহানা দাশগুপ্ত এবং সূত্রধর হিসেবে ছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি। সকলে ভালো থাকবেন। নমস্কার।